রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ কি খুব চেনা কিছু নাম, তাই না? পাঠ্য বইয়ের পাতায় কিংবা দৈনন্দিন কথার কথায় এই মানুষগুলোই প্রতিবার ঘুরে ফিরে আসে। তাই তো ফেসবুকে ছবির ক্যাপশন দিতে গেলেও আমরা সেই একইভাবে গুগল করি বসন্ত সম্পর্কিত রবীন্দ্রনাথের সেরা উক্তি। কিন্তু কেন? তারাই বারবার কেন? নতুন যুগের নজরুলরা তাহলে কোথায়? তাদের কেন পাওয়া যাচ্ছে না? তারা কি আদৌ আছে, নাকি তারা আজও তৈরি হয়নি? বাংলা সাহিত্য বরাবরই খুবই সমৃদ্ধ, সে কথা কেই না জানে। কিন্তু বাংলাদেশের বর্তমান অবস্থার দিকে তাকালে হতাশই হতে হয়। আপনাকে যদি বলা হয় বর্তমান সময়ের সেরা 3জন লেখকের নাম বলুন তো, অথবা এবছরের বইমেলায় সেরা 3টি বইয়ের নাম বলুন, কি পারবেন আপনি? আপনি হয়তো কিছুটা পারবেন, তবে সেই বইগুলো না পড়ে কিংবা লেখকদের সৃষ্টিকর্মগুলোকে যাচাই না করেই। আপনি হয়তো সেই বইটা সম্পর্কে কোনো বিজ্ঞাপন দেখেছেন, অথবা আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এর হাইপ লক্ষ্য করেছেন, কিন্তু বইটি পড়েননি। বাংলাদেশের মানুষদের বই পড়ার পরিসংখ্যান এমনিতেই কিছুটা কম। তারপরেও বিভিন্ন সময়ে বিভিন্ন লেখক পৌঁছে গিয়েছেন পাঠকদের মানুষ লোকে, এবং এর সাথে সাথেই লেখাগুলো জায়গা করে নিয়েছে সাহিত্যের গুরুত্বপূর্ণ স্থানও। তাহলে বর্তমানের লেখকরা পারছেন না কেন? সমস্যাটা আসলে ঠিক কোথায়, তাই নিয়ে কিছুটা কাটাছেঁড়া করব আমাদের আজকের ভিডিওতে। জনপ্রিয়তা এবং সাহিত্যে অবদান দুটি বিষয়কে এক করলেই ম্যাজিকের মতো যে নামটি চলে আসে তা হলো হুমায়ূন আহমেদ। মানুষের মনের ভেতরে ঢুকতে পারার অলৌকিক ক্ষমতা নিয়ে জন্মানো জ্যোৎস্না পাগল এই মানুষটি বাংলা কথা সাহিত্যের অমূল্য সম্পদ, যিনি প্রায় 2 শতাধিক বাংলা বইয়ের জনক, যার লেখা কালজয়ী হয়ে আছে বাংলা সাহিত্যে। নিজের জীবদ্দশাতেই তিনি দেখে যেতে পেরেছেন তার কিংবদন্তি রূপটি। তার জনপ্রিয়তা এবং সাহিত্যে অবদান নিয়ে কিছু বলা যেতেই পারে। শাহরিয়ার কবির বলেন, বাংলাদেশে হুমায়ূন আহমেদই প্রথম লেখক যিনি জনপ্রিয় কিন্তু সাহিত্য বর্জিত নন। হুমায়ূন আহমেদ আসার পরে ভারতীয় বিখ্যাত লেখকদের চাহিদা আশঙ্কাজনকভাবে কমে যায়। 93-এর ডিসেম্বরে ঢাকা থেকেই 2টি বই প্রকাশিত হয় সুনীল গঙ্গোপাধ্যায় ও সমরেশ মজুমদারের। তথ্যসূত্রে জানা গেছে 1 বছরে বই দুটির সর্বোচ্চ মোট বিক্রয় সংখ্যা 1200 কপি। ঠিক তার প্রায় সমসাময়িক সময়ে প্রকাশ পাওয়া হুমায়ূন আহমেদের পারাপার বইটি মাত্র 1 মাসে বিক্রি হয় 20,000 কপিরও বেশি, যা স্পষ্টতই ধারণা দেয় তার জনপ্রিয়তা ঠিক কোথায় উঠে গিয়েছিল। তার জীবনের কিছু ধাপ বিশ্লেষণ করলেই দেখা যায় বই পড়ার অভ্যাস তার সাহিত্য জীবনে বহুল প্রভাব বিস্তার করেছিল। অনেকটা ছোট থেকেই তিনি একা একা হেঁটে হেঁটে চলে যেতেন লাইব্রেরিতে, ছোট্ট হাত দুটিতে করে বই নিয়ে আসতেন পড়ার জন্য। অনেক উপরে উঠে যাওয়ার পরও তিনি কিন্তু তার অভ্যাস কোনোদিনই ছাড়েননি। মাঝে মাঝেই তিনি তার লেখালেখি কিছুদিনের জন্য বন্ধ করে দিতেন, শুরু করতেন বই পড়া। অনেক ধরনের বই পড়ার কারণেই হয়তো তার দৃষ্টিভঙ্গি হয়ে উঠেছিল প্রখর, যা তার লেখায় ফুটে উঠেছে একেবারেই পরিষ্কারভাবে। শিক্ষা জীবনে তিনি ছিলেন রসায়ন বিভাগের ছাত্র। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়নের শিক্ষক হিসেবে যোগ দেন। তার জীবন থেকে আরও একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে পানির মতো। সাহিত্যের বিষয় নিয়ে পড়াশোনা করলেই শুধু সাহিত্যিক হওয়া যায় না, বরং সাহিত্যাঙ্গনে নিজের একক চেষ্টায়ও পদার্পণ করা সম্ভব। আমরা হুমায়ূন আহমেদের লেখা যদি পড়ি, তাহলে আমরা দেখতে পাই নিজের একটা নতুন ধারা তৈরি করেছিলেন হুমায়ূন আহমেদ। তার লেখায় তিনি মানুষের জীবনকে তুলে ধরেছেন সহজ আঙ্গিকে। মধ্যবিত্ত মানুষের সাধারণ জীবন, মানুষের চরিত্রের অস্বাভাবিকতা, সেন্স অফ হিউমার, ঘটনার নাটকীয়তা, এগুলোই হলো তার লেখার একক বিশেষত্ব। তিনি কখনোই তার নিজের জনপ্রিয়তা নিয়ে ভাবতেন না, লিখে যেতেন তার নিজের আনন্দে। তার জীবন বিশ্লেষণ করলে আমরা বর্তমান সমস্যাটাকে অনেকটাই বুঝতে পারি এবং এর কারণগুলো ব্যাখ্যা করতে পারি। এবার আমরা সেদিকে এগোবো। বর্তমান সময়ের বেশিরভাগ লেখকই জনপ্রিয়তার জন্য সস্তা ধরনের লেখা লিখে থাকেন, যা কিন্তু সাহিত্যের মূল উদ্দেশ্যের পরিপন্থী। এছাড়াও অনেক সময়ই দেখা যায়
লেখকরা পড়ার অভ্যাসই গড়ে তোলেন না, তাছাড়াই তারা লেখা শুরু করে দেন। অল্প কিছু লিখেই তারা ক্ষান্ত হয়ে যান। যদিও এই বিষয়ে হুমায়ুন আহমেদ বলেন তিনি প্রচুর লেখায় বিশ্বাসী, অল্প কিছু লিখেই বিখ্যাত হওয়ার স্বপ্ন তিনি দেখেন না। এ সময় তিনি রবীন্দ্র সাহিত্যের উদাহরণ টানেন। এছাড়াও আমরা দেখতে পাই বর্তমান সময়ের লেখকরা বেশিরভাগ সময়ই পুরনো ধারার অনুকরণ বা লেখার চেষ্টা করেন, যা সময় উপযোগী নয়। এর পাশাপাশিও বিভিন্ন কারণে সাহিত্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন আমরা দেখতে পারি যে বিজ্ঞান ও প্রযুক্তির দিকে বেশি গুরুত্ব দেওয়ার ফলে সাহিত্যাঙ্গন পিছিয়ে পড়ছে। এছাড়াও সোশ্যাল মিডিয়া অ্যাট্রাকশনও সাহিত্যের জন্য ঝুঁকি হিসেবে আবির্ভূত হয়েছে। সেজন্যই আজ আমাদের আগ্রহের মূল কেন্দ্রবিন্দু থাকে বইমেলার কিছু হাস্যকর ঘটনা প্রবাহ। চাপা পড়ে থাকে হয়তোবা কালজয়ী কিন্তু মূল্য না পাওয়া কিছু বই। আসুন বদলে ফেলি আমাদের চিন্তা চেতনা, গড়ে তুলি নতুন বিশ্ব, নতুন যুগের নতুন সাহিত্যকে এগিয়ে নিয়ে যাই অন্য মাত্রায়। সকলকে ধন্যবাদ।